ক্লাস 9-এর মেয়েদের বলছি, গতদিন আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা তার বিবৃতি করেছিলাম এবং সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারছিলাম বলের সংজ্ঞা, মানে বল কি, সে কী কাজ করে সেটা আমরা জেনেছিলাম, আর চার্টের ধারণা জেনেছিলাম। এটা জেনেছিলাম যে বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়, কিন্তু ঠিক কত পরিমাণ বল কতখানি ত্বরণ সৃষ্টি করতে পারবে এই সম্পর্কে কিন্তু আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কোনো ধারণা পাইনি। তাহলে এবার আমরা কিন্তু সেটা করতে চাইছি, মানে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যে বলের ধারণা পেয়েছিলাম আমরা এবার তার পরিমাপ করতে চাইছি। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাদের চলে যেতে হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলার আগে আগে দু একটা কথা একটু বলে নেওয়া দরকার। আমরা একটা নতুন টার্ম এখানে পড়ব, সেটা হচ্ছে কি না যে ভরবেগ। ভরবেগ কি? দেখো, ভরবেগ মানে কি? ভর ও বেগের সমন্বয় কোনো বস্তুতে যে গতি সৃষ্টি হয় তাকে আমরা বলছি বস্তুটির ভরবেগ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। বস্তুর ভর এবং তার বেগ এই দুটো সম্মিলিত হয়ে বস্তুতে যে গতি সৃষ্টি হয় তাকে আমরা বলছি বস্তুটির ভরবেগ। এবার তাহলে আমি ভরবেগের পরিমাপ কী করে করতে পারি? ভরবেগের পরিমাপ আমরা করতে পারি ভর ও বেগকে গুণ করে, মানে ভর ও বেগের গুণফল হলো তার ভরবেগের পরিমাপ। অর্থাৎ ভরবেগ ইকুয়াল টু আমরা বলতে পারি যে বস্তুর ভর গুণ বস্তুর বেগ। এবার ভরবেগের কিন্তু এক মান এবং অভিমুখ দুটোই আছে, মানে ভরবেগ মানে কোন দিকে এর অভিমুখটা হবে, মান তো এর অবশ্যই থাকবে, অভিমুখ কোন দিকে থাকবে না বেগের অভিমুখ যেদিকে, ওই বস্তুটা যেদিকে বেগ কাজ করছে সেই দিকে কিন্তু ভরবেগের অভিমুখটা হবে, অর্থাৎ বেগের অভিমুখ বরাবর ভরবেগের অভিমুখ হবে। তাহলে ভরবেগের যেহেতু মান ও অভিমুখ দুই আছে সেই জন্য আমরা ভরবেগকে বলছি একটি ভেক্টর রাশি। আচ্ছা, সেই জন্য আমি ভরবেগকে এবং বেগকে যদি ভেক্টর হিসেবে প্রকাশ করি, দেখো আমি এখানে এটা এই সমীকরণটা আমরা এখানে লিখতে পারি যে ভরবেগকে আমি পি দিয়ে প্রকাশ করেছি, তাহলে পি মাথায় তীর, মানে এখানে ভরবেগ ভেক্টরটাকে প্রকাশ করা হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে কি এম ইন্টু ভি ভেক্টর, মানে ভি এর মাথায় তীর চিহ্ন আছে, এম এর মাথায় তীর থাকবে না, কারণ এম মানে বস্তু ভর, সেটা কিন্তু স্কেলার রাশি, তাহলে এর মাথায় কিন্তু তীর চিহ্ন নেই এম এর মাথায়। ভিটা হচ্ছে বেগ, হ্যাঁ, এইটা কিন্তু আবার ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে ভরবেগ সমান সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বেগ, এটা আমরা দেখতে পেলাম। এবার ভরবেগের একক কী হবে? পাশাপাশি আমি যদি লিখি যে এসআই পদ্ধতিতে এককের হতে পারে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মানে বস্তুর ভরের একক গুণ হচ্ছে বেগের একক, তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মানে আমরা এটাও লিখতে পারি যে কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স। আর সিজিএস একক লিখতে পারবো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, মানে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, মানে এখানে গ্রামটা হচ্ছে ভরের একক, তার পাশে বেগের একক, এখানে কিলোগ্রাম হচ্ছে ভরের একক, তার পাশে বেগের একক, এখানে ওই পার সেকেন্ডটাকে শুধু আমি মানে টু দি পাওয়ার -1 করে লিখেছি। আচ্ছা, ভরবেগের মাত্রা কি হবে বলে মনে হচ্ছে? আমরা ভরবেগের মাত্রীয় সংকেতটাও কিন্তু এখান থেকে লিখতে পারি। ভরবেগের মাত্রীয় সংকেত হবে ভরের মাত্রীয় সংকেত ইন্টু হচ্ছে বেগের মাত্রীয় সংকেত, তাহলে ভরের মাত্রীয় সংকেত হচ্ছে কি এম, আর বেগ মানে হচ্ছে এল টি ইনভার্স, তাহলে এইটাই হচ্ছে কিন্তু ভরবেগের মাত্রীয় সংকেত এম এল টি ইনভার্স, এটা কিন্তু লেখা যাবে। আচ্ছা, এইবার আমরা ভরবেগের যে ধারণাটা আমি এখান থেকে পড়লাম, এবার এইখান থেকে কিন্তু আমরা চলে আসব হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে। আচ্ছা, আরেকটা কথা আমি একটুখানি বলে দিই, এটার একটা উদাহরণ দিয়ে আমি বলছি। একটা ট্রাক যদি খালি অবস্থায় একটা নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল হয়, তাহলে ট্রাকটাকে থামাতে আমাকে কিন্তু কিছু পরিমাণ বল ওর বিপরীত দিক থেকে প্রয়োগ করতে হবে। আবার ওই ট্রাকটাই যদি একটা মাল ভর্তি করে, সেই মাল ভর্তি অবস্থায় যদি ওই আগের বেগ নিয়েই যদি ও গতিশীল থাকে, তাহলে কিন্তু সেখানে ওটাকে থামাতে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, এখানে ভরবেগের সঙ্গে কিন্তু কতখানি বল আমি প্রয়োগ করছি সেটার কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেখানে আমি মাল ভর্তি ট্রাকটাকে
চলার কথা বললাম, সেখানে কি মাল ভর্তি মানে কি বস্তু, ট্রাকটার ভর স্বাভাবিকভাবেই বেশি, তাহলে ভর আর বেগের এই গুণফলটা কিন্তু বেশি হয়ে গেছে। তাই যেখানে ভরবেগ বেশি, মাল ভর্তি ট্রাকটা কিন্তু থামাতে তাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। আবার যেখানে আমার ভরটা কম, মানে খালি ট্রাক, সে সমবেগে গতিশীল হলেও কি হবে, তার ভরবেগের মানটা কম হবে, তাহলে তাকে কিন্তু আমাকে থামাতে, ট্রাকটাকে থামাতে, খালি ট্রাককে থামাতে কিন্তু কম পরিমাণ বল প্রয়োগ করলে চলবে। আচ্ছা, এইবার আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আসছি। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। আবার বলছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ঠিক আছে, মানে আমার আচ্ছা, এইখানে দেখো গাণিতিক রূপ একটা রয়েছে। এখানে দেখো, আমি যদি বস্তুতে প্রযুক্ত বলকে এফ দিয়ে চিহ্নিত করি, আর এম দিয়ে যদি আমি বস্তুর ভরকে চিহ্নিত করি, এ দিয়ে যদি বস্তুতে উৎপন্ন ত্বরণকে বোঝাই, তাহলে কি হবে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তার মানে কি, বস্তুতে প্রযুক্ত বল সমান হচ্ছে বস্তুর ভর গুণ হচ্ছে বস্তুতে উৎপন্ন ত্বরণ, কতটা ত্বরণ আমি উৎপন্ন করতে পেরেছি ওই বলটা প্রয়োগে। যত বেশি আমি বল প্রয়োগ করব, স্বাভাবিকভাবেই হচ্ছে নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে কিন্তু আমি বেশি ত্বরণ উৎপন্ন করতে পারবো। ঠিক আছে, তাহলে বল আর ত্বরণকে যদি আমি ভেক্টর হিসেবে প্রকাশ করি, বলও একটি ভেক্টর রাশি এবং ত্বরণও একটি ভেক্টর রাশি, বস্তুর ভর একটি স্কেলার রাশি, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে এফ এটা ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু এ, এটাও একটা ভেক্টর। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। এবার আমরা একটু চলে আসি, আগে আমরা কি করে এই সম্পর্কটাকে প্রতিষ্ঠা করব সেইটাতে আমরা চলে আসি। আমি দেখি যে একটা এম ভরের বস্তু মনে করো আমি নিয়েছি, এটা এম ভরের বস্তু, সেটা একটা নির্দিষ্ট দিকে ইউ বেগ নিয়ে চলছে। এইবার আমি এইখানে বলছি যে একটা এফ মানের একটা বল ওর ওপর প্রয়োগ করা হলো টি সময় ধরে। ঠিক আছে, এফ মানের একটা বল ওর ওপর, বস্তুটার ওপর টি সময় ধরে আমি বলটা প্রয়োগ করলাম। এবার তাহলে বস্তুটার কি হবে, স্বাভাবিকভাবেই কিন্তু বস্তুটার আর ইউ বেগ কিন্তু আর থাকবে না, ওর বেগ বৃদ্ধি পেয়ে ও ভি বেগ প্রাপ্ত হলো। আমি মনে করছি ভর একই থাকছে কিন্তু বেগটা বেড়ে গেল, ইউ থেকে বেড়ে ভি হলো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এর প্রাথমিক ভরবেগটা আমি লিখতে পারি, প্রাথমিক ভরবেগ, বস্তুটার প্রাথমিক ভরবেগ হচ্ছে ভর ইন্টু প্রাথমিক বেগ, তার মানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এম ইউ। এবার টি সময় পরে আমি অন্তিম ভরবেগ, এটা আমি লিখতে পারি ভর এম ইন্টু অন্তিম বেগ, তার মানে এম ভি। ঠিক আছে, এটা আমি লিখতে পারি। এবার তাহলে আমি এখান থেকে দেখো ভরবেগের পরিবর্তন কতটা হলো, ভরবেগের পরিবর্তন হলো, দেখো এম ইউ থেকে বেড়ে গিয়ে এম ভি হয়েছে, তাহলে পরিবর্তন হলো কত, এম ভি মাইনাস এম ইউ। এটা কত সময় হয়েছে, এটা কিন্তু হয়েছে তোমার টি সময়। তাহলে আমি এখানে একক সময় ভরবেগের পরিবর্তন, বা এই কথাটা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা আমরা লিখতে পারি। আবার দেখো, আমরা এই একটু আগে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দেখলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবার বস্তুতে আমি এফ পরিমাণ বল প্রযুক্ত করেছিলাম, তাতে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এইটা, তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এফ ভ্যারিজ অ্যাজ আমরা লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা আমরা লিখছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এবার আমরা এখান থেকে এমটাকে একটুখানি কমন নেওয়ার চেষ্টা করি। দেখো তাহলে আসছে কি, এম ভ্যারিজেস এফ ভ্যারিজেস এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি।
এবার এই জিনিসটা কিন্তু আমার চেনা, ভি মাইনাস ইউ বাই টি। আমরা এর আগে দেখবে আমরা ওই ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি এই সমীকরণ থেকে দেখেছিলাম যে ভি মাইনাস ইউ বাই টি, এটার মানে আমরা কিন্তু জানি হচ্ছে এ। এ মানে কি, এখানে হচ্ছে ত্বরণ, ঠিক আছে। যদি এ ত্বরণের বস্তুটাতে যদি এ ত্বরণের সৃষ্টি হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে মানেই তো এখানে ত্বরণের সৃষ্টি হয়েছে। তাহলে এইখানে যদি আমি এই ত্বরণটাকে এ ধরি, তাহলে আমার ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ। তাহলে আমি এখানে লিখতে পাচ্ছি এ ভ্যারিজাস এম ইন্টু এ, এটা আমরা লিখতে পারি। এইবার আমি এ ত্বরণ আমি এখানে বলেই দিয়েছি। এবার আমি এই ভ্যারিজাস চিহ্নটাকে তুলে দিলে এখানে একটা সমান চিহ্ন আনতে হয়। এটা সবাই জানো যে প্রপোর্শনাল চিহ্ন, যে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি তুলে সমান চিহ্ন করতে চাই, তাহলে কিন্তু এখানে একটা ধ্রুবক আনতে হয়। কে, আমি সেই ধ্রুবকটা নিয়ে আসলাম, কে ইন্টু এম ইন্টু এ। এখানে কে হচ্ছে কি, কে হচ্ছে একটি ধ্রুবক, এটা একটা ধ্রুবক। তাহলে এইবার আমাকে দেখতে হবে যে একক ভরের কোনো বস্তুর ওপর একক পরিমাণ বল যদি ক্রিয়া করে, তাতে একক ত্বরণের সৃষ্টি হয়। একক ভরের বস্তুর ওপর একক পরিমাণ বল প্রয়োগ করলে একক ত্বরণ সৃষ্টি হয়। অর্থাৎ আমি এখানে কি কি জিনিস দেখছি যে এফ ইকুয়াল টু 1, একক বল প্রয়োগ করছি, একক ভরের বস্তুর ওপর একক ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে আমি এখানে এফ ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 হলে আমি দেখছি যে কে ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে 1। দেখো 1 ইকুয়াল টু কে ইন্টু 1 ইন্টু 1, তার মানে কে ইকুয়াল টু কিন্তু এখানে আসছে 1। এবার আমি এই কে ইকুয়াল টু 1-এর মানটা আমি এই সমীকরণে বসাচ্ছি। এটা আমি 1 নম্বর সমীকরণ বললাম। এবার হচ্ছে 1 নং সমীকরণে কে ইকুয়াল টু 1 বসিয়ে পাই। সেটা কি পাচ্ছি না, এফ ইকুয়াল টু, দেখো কে এর জায়গায় 1 ইন্টু এম এ, তার মানে কে আর থাকছে না, কিন্তু শুধু এফ ইকুয়াল টু এম এ, এইটাই কিন্তু তাহলে পড়ে থাকছে। তাহলে আমার এইখানে আমরা যদি এটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করি বলকে এবং ত্বরণকে, তাহলে আমি পাচ্ছি এ ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। তার মানে এই সমীকরণটা থেকে কিন্তু আমরা কি পেলাম, আমরা কিন্তু এই সমীকরণ থেকে প্রযুক্ত বলের পরিমাপ কিন্তু করতে পারছি, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের এই গাণিতিক রূপ, তার থেকে কিন্তু আমরা প্রযুক্ত বলের পরিমাপ করতে পারছি। এবার আমাকে এই সমীকরণ থেকে আরও দু একটা কথা একটু আমরা জেনে নেব। দেখো এখানে একটা পরিষ্কারভাবে দেখে নাও সমীকরণটায়, যে আমি যদি একটা নির্দিষ্ট ভরের বস্তুর কথা চিন্তা করি, ভরকে আমি ধ্রুবক ধরছি, তাহলে কি হবে, বস্তুতে যত আমি বেশি বল প্রয়োগ করব, তত কিন্তু তার উৎপন্ন ত্বরণও কিন্তু তত বেশি হবে। তার মানে নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল তার উৎপন্ন ত্বরণের সঙ্গে সমানুপাতিক, এটা আমরা বলতে পারবো। আবার আরেকটা কথা এখানে দেখে নাও, যে আমি বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ, সেইখানে আমি দেখব যে এই ত্বরণের অভিমুখ এবং বলের অভিমুখ এইটা কিন্তু সব সময় কি হবে, একই হবে। যেদিকে আমি বল প্রয়োগ করব ত্বরণটাও কিন্তু সেই দিকেই হবে, সেই দিকেই কিন্তু ওর বেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এইটা জানতে পারলাম যে নির্দিষ্ট ভরের বস্তুতে বেশি বল প্রয়োগ করলে তাতে ত্বরণ বেশি হচ্ছে, যদি আমি ত্বরণ মানে কম বল প্রয়োগ করি তাহলে ত্বরণ কি হবে, কম হবে। আচ্ছা, তাহলে বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক হচ্ছে যদি আমি একটা নির্দিষ্ট ভরের বস্তুর কথা আমি চিন্তা করি। আচ্ছা, আরেকটা কথা, যে বস্তুতে যদি আমি কার্যকর বল প্রয়োগ করি বা অপ্রতিমিত বল যেটাকে বলছি, হ্যাঁ, সেইখানে কিন্তু ত্বরণ বা মন্দনের সৃষ্টি হচ্ছে। তাহলে আমি বলকে ত্বরণ কারণ বলতে পারি, আর ত্বরণকে কি বলতে পারি, ত্বরণ বা মন্দনকে বলতে পারি তার ফল, ঠিক আছে, এর ফল বলতে পারি। এবার আমি এই সমীকরণ থেকে আর কি কি বিষয় জানতে পারি। আমি প্রথমেই বললাম যে বলের অভিমুখ এবং ত্বরণ বা মন্দনের অভিমুখ একই দিকে হবে। আচ্ছা,
যদি আমি প্রযুক্ত বল এফ এর অভিমুখ, আমি যদি বস্তুর গতির অভিমুখে এই বলটাকে যদি প্রয়োগ করি, তাহলে মানে যেদিকে বস্তুটা চলছিল সেদিকেই আমি বলটা প্রয়োগ করলাম, বলের অভিমুখটাও সেদিকে, তাহলে কিন্তু তার বেগের বৃদ্ধি ঘটবে, মানে তাতে ত্বরণ সৃষ্টি হবে। আর যতক্ষণ ধরে আমি এই বলটা এর মধ্যে ক্রিয়া করাবো ততক্ষণ কিন্তু ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ বেগ বাড়তে থাকবে। এফ ইকুয়াল টু 0, মানে বল যখন আমি তোমার বন্ধ করে দেবো প্রয়োগ করা, তখন কিন্তু দেখো এম তো 0 হচ্ছে না, এম তো বস্তুর ভর, এ ইকুয়াল টু কিন্তু তখন 0 হয়ে যাবে, তার মানে তখন কিন্তু আর ত্বরণের সৃষ্টিও ওর আর হবে না। হ্যাঁ, বেগ বাড়াটাও ওর বন্ধ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, হয় বস্তুটা সমবেগে চলতে থাকবে, আগে যেমন ছিল সেই অবস্থায় চলতে থাকবে। আচ্ছা, আর বলের ক্রিয়া আমি যখন করছি গতির অভিমুখের যখন বিপরীত দিকে বলটা প্রয়োগ করবো, মানে আমি বস্তুটা এদিকে চলেছে, আমি এদিকে বল প্রয়োগ করলাম, আমি ওর অভিমুখের বিপরীত দিকে বল প্রয়োগ করছি, তখন কিন্তু বেগটা কমবে, মানে বস্তুতে তখন মন্দনের সৃষ্টি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো জিনিস কিন্তু জানতে পারলাম, যে কোথায় ত্বরণের সৃষ্টি হচ্ছে, কোথায় মন্দনের সৃষ্টি হচ্ছে, ত্বরণ বা মন্দনের অভিমুখী বা কোন দিকে হচ্ছে। তাহলে আমি দ্বিতীয় গতিসূত্র থেকে দেখো কি কি জিনিস জানতে পারছি। আমরা জানতে পারছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ, এই সূত্র থেকে আমি কতটা বল প্রয়োগ করেছি বস্তুতে সেটা পরিমাপ করতে পারবো। জাড্ডের পরিমাপ আমরা করতে পারবো। বল ও ত্বরণ বা মন্দনের সম্পর্ক, এই যে একটা নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে বললাম প্রযুক্ত বল ত্বরণের সমানুপাতিক হবে, এটা আমরা জানতে পারলাম। আচ্ছা, অপ্রতিমিত বলের ফলে বস্তুর গতির আমার বৈশিষ্ট্যটা আমি জানতে পারছি, যে মানে কত অপ্রতিমিত প্রযুক্ত হলে ত্বরণ বা মন্দনের সৃষ্টি হলো, এবং সেখানে কোথায় আমার ত্বরণের সৃষ্টি হলো, কোথায় আমার মন্দনের সৃষ্টি হলো, সেটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার দেখো, আমরা এখানে কিন্তু আরেকটা কথা বলতে পারি, যে বস্তুর ভর হচ্ছে তার সহজাত ধর্ম। হ্যাঁ, অর্থাৎ আমি তো এই সমীকরণটা দেখলাম যে বস্তুতে এ বল প্রযুক্ত হলো, বস্তুর ভর হচ্ছে এম, বস্তুতে এ ত্বরণ সৃষ্টি হলো। এবার এফ এর মান বাড়লে এর মান বাড়বে, এফ এর মান কমলে এর মান কমবে, কিন্তু এফ এর মান যদি 0 হয় এর মানও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু ভরের কোনো পরিবর্তন কিন্তু সে কোনো ক্ষেত্রেই হবে না, কারণ আমি একটা নির্দিষ্ট ভরের বস্তুর ওপরেই তো বলটা প্রয়োগ করছি, তার ভর কমবে বাড়বে এগুলো কিছুই কিন্তু হবে না, কারণ ভরের পরিমাণ একই থাকবে। শুধু পরিবর্তন হবে কোনটা, এই ত্বরণে, মানে এর মানটা পরিবর্তন হবে বল প্রয়োগের সঙ্গে। এফ এর মান যখন আমি 0 করে দেবো, যখন আর বল প্রয়োগ করবো না, এও তখন 0 হয়ে যাবে। তাহলে ভর হলো কিন্তু বস্তুর একদম নিজস্ব মৌলিক ধর্ম বা স্বকীয় বা সহজাত ধর্ম, এইটা কিন্তু আমরা এখানে বুঝতে পারবো। তার গতির ফলে বস্তুর ভর কখনো প্রভাবিত হবে না, এমন কখনোই হবে না যে একটা বস্তুকে আমি বল প্রয়োগে তাকে বেগের পরিবর্তন করেছি মানে তার ভর কমবে, এটা কিন্তু কখনো হতে পারে না। তাহলে ভর হচ্ছে তার স্বকীয় বা সহজাত ধর্ম। আরেকটা কথা বলেছি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এখানে জাড্ডের পরিমাপ করতে পারি। এখানেও জাড্ডের কথা আমরা আগের দিন একটু বলেছিলাম, যে ভর হলো কিন্তু জাড্ডের পরিমাপ। ভর যত বেশি হবে সেই বস্তুর তত কিন্তু জাড্য বেশি হবে। কারণ দেখো, এখানে আমি যখন এফ ইকুয়াল টু এম এ, এই সমীকরণটা আমি ভেক্টর বাদ দিয়ে আমি এমনি শুধু সমীকরণটাকে আমি লিখছি এফ ইকুয়াল টু এম এ, তখন আমি বলছি এফ বল আমি এম ভরের বস্তুর উপর ক্রিয়া করাচ্ছি, এ ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে আমি এখান থেকে দেখো তো এই জিনিসটা ঘুরিয়ে লিখতে পারি যে এ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম, মানে আমি এমটাকে এপাশে নিয়ে এসে তাহলে এফ এর নিচে চলে এসেছে। তাহলে এ ভ্যারিজাস হচ্ছে 1/m, যখন আমি এফকে অপরিবর্তিত রাখছি, যখন আমি এফকে স্থির রাখছি, ঠিক আছে, তখন এ ভ্যারিজাস হচ্ছে 1/m। অর্থাৎ আমার এখানে যদি একই পরিমাণ বল, হ্যাঁ আমি একই পরিমাণ বল এফকে আমি স্থির করেছি, দুটো আলাদা আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হচ্ছে, তাহলে দুটো আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হওয়া মানে কি, একটা বস্তুর ভর বেশি হতে পারে, একটা বস্তুর ভর কম হতে পারে। তাহলে যার ভর যত বেশি তার কিন্তু ত্বরণটা তত কম উৎপন্ন হবে, যার ভর যত কম তার কিন্তু ত্বরণটা
বেশি উৎপন্ন হবে। অর্থাৎ আমি এখানে একটা কথা বলছি যে যার ভর বেশি তার ত্বরণ কম উৎপন্ন হবে। তার মানে কি, ত্বরণ কম মানে কি, তার বেগ পরিবর্তন করা কিন্তু তত বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাহলে তার জাড্যও বেশি, মানে তার অবস্থার মানে গতি অবস্থার পরিবর্তন করা ফলে মানে করতে গেলে যে বাধা দেওয়ার প্রবণতা বস্তুটা সেইটা ওর বেশি, কিন্তু তার মানে ওর জাড্য বেশি। তাহলে আমি দেখছি যে ভর যখন আমার বেশি হচ্ছে বস্তুর, তখন কিন্তু সেই বস্তুর জাড্য বেশি। আবার যখন ভর কম হচ্ছে, আমি যখন একই মানের বল একটা কম ভরের বস্তুর উপর প্রয়োগ করেছি, তখন কি হচ্ছে, তাতে কিন্তু ত্বরণটা বেশি উৎপন্ন হচ্ছে। মানে তার ক্ষেত্রে আমার গতিবেগ পরিবর্তন করা এই বস্তুটার কিন্তু অপেক্ষাকৃত সহজ। তাহলে সেখানে আমার জাড্য কম, ভর কম হলে তাহলে জাড্যটাও কম। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারছি যে একটা ধরো গতিশীল মোটর গাড়ি আর একটা গতিশীল আমার ট্রেন, দুটোর মধ্যে যদি আমি থামাতে চাই, তাহলে এখানে কোনটার ক্ষেত্রে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে? অবশ্যই আমাকে কিন্তু ট্রেন থামাতে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কারণ প্রথম ক্ষেত্রে মোটর গাড়ির ভর কম, ট্রেনের ভর কিন্তু বেশি। মোটর গাড়ির ভর কম হওয়ায় তার জাড্যও কিন্তু কম, হ্যাঁ, আর ট্রেনের ক্ষেত্রে কিন্তু জাড্য অনেক বেশি, গতি জাড্য বেশি অনেক। আচ্ছা, সেই জন্য আমরা এখানে ট্রেনের ক্ষেত্রে অনেক বেশি বল প্রয়োগ করব। আচ্ছা, এটা গেল। এইবার আমরা বলের একক নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা বলের একক সম্পর্কে জানছি। বলের আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরম একক। হ্যাঁ, সিজিএস একক এবং এসআই একক। সিজিএস একক হচ্ছে বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে নিউটন। আচ্ছা, ডাইন আমরা এটাকে এভাবেও লিখতে পারি, আবার এইভাবেও লেখা যায়, এখানে ডিটা স্মল লেটারে লিখতে হবে, ঠিক আছে। ডাইন বানান করেও লেখা যায়, আবার বাংলাতেও লেখা যায়। আর এসআই একক হচ্ছে নিউটন। এসআই একক হচ্ছে, আমরা এখানে এটাকে নিউটন বলছি। এটাকে যখন আমি অ্যাব্রিভিয়েশনে প্রকাশ করব, এটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করতে হয়। আচ্ছা, এবার আমি তাহলে কাকে বলবো এক ডাইন বল, কাকেই বা বলবো এক নিউটন বল। এখানে একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে একক ভরের কোনো বস্তুর ওপর যদি একক বল প্রয়োগ করলে আমার এখানে একক ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক ডাইন বল মানে হচ্ছে 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল ক্রিয়া করলে বা প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা বলছি, সেই পরিমাণ বলকে বলছি এক ডাইন বল। তাহলে আমরা এখানে ওই F = ma যে সমীকরণটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হিসেবে দেখে এসেছি, সেখান থেকে আমরা লিখতে পারি কি, এক ডাইন হচ্ছে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। মানে 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তাতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা বলছি এক ডাইন বল। একইভাবে 1 নিউটন বল মানে হচ্ছে কি, আমরা সেখানে ভরকে কিলোগ্রামে এবং ত্বরণকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে প্রকাশ করব। তাহলে 1 নিউটন বল মানে হচ্ছে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা বলছি 1 নিউটন বল। তাহলে 1 নিউটন বলকে আমরা লিখতে পারি 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করছি 1 কিলোগ্রাম ভরের বস্তুতে, তাতে যে পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হচ্ছে সেটা হচ্ছে 1 নিউটন বল। এবার এই দুটো এককের মধ্যে একটা সম্পর্ক আছে, মানে সিজিএস একক ডাইন এবং এসআই একক নিউটনের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে ডাইন ও নিউটনের সম্পর্ক। এটা আমাদের একটু প্রতিষ্ঠা করতে হবে। দেখা যায় যে আমরা যেমন বলি না যে মিটার আর সেন্টিমিটারের সম্পর্ক কি, 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক সেরকম ডাইন ও নিউটনের সম্পর্ক। এখানে আমি তাহলে 1 নিউটন সমান সমান আমি কি পেয়েছি সেটা একবার লিখি। আমি পেয়েছি যে 1 কিলোগ্রাম ইন্টু হচ্ছে কি প্রযুক্ত বল = ভর ইন্টু ত্বরণ, তাহলে 1 নিউটন = 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার
পার সেকেন্ড স্কোয়ার। আমি একবার এটাকে সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখেছি, এবার আমি এইভাবে লিখলাম। এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। আচ্ছা, এটা হলো। এবার আমি কি করব, কিলোগ্রামটাকে আমি গ্রামে আনছি। 1 কিলোগ্রাম মানে কত গ্রাম, আমি এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 1000 গ্রাম, ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কত সেন্টিমিটার। আমরা একটু আগেই বলছি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি এখানে কি পাচ্ছি, তাহলে দেখো 1 বসাবো, 1000 আর 100 গুণ করলে কি আসবে, 5টা শূন্য আসবে একের পিঠে। তারপর লিখতে হবে কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই একের পিঠে 5টা শূন্য মানে কিন্তু আমরা লিখতে পারি এটাকে 10 টু দি পাওয়ার 5। আর দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটার মানে কিন্তু আমরা আবার পেয়েছিলাম হচ্ছে 1 ডাইন। তাহলে আমি এখানে এই যে 1 নিউটন বলের মান আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এইটাই কিন্তু হচ্ছে ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক, মানে বলের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, যে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, তাহলে বলের একক সম্পর্কেও কিন্তু আমরা এখান থেকে একটা ধারণা করতে পারলাম। এবার আমরা আরেকটা জিনিস নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা আরেকবার একটু বলে নিই, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ধ্রুবক ভর এবং পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে আমরা যখন করব, তখন আমরা দেখেছি যে একটু আগে দেখেছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেলাম যে প্রযুক্ত বল সমান সমান হচ্ছে কি, বস্তুতে প্রযুক্ত বল সমান সমান হচ্ছে বস্তুর ভর গুণ ত্বরণ। এখানে কিন্তু ভরটাকে আমাকে ধ্রুবক ধরে রাখতে হচ্ছে। আমি একটু আগেই বলেছি যে একটা নির্দিষ্ট ভরের বস্তুর ওপর আমি যত বেশি বল প্রয়োগ করব তত কিন্তু তার ত্বরণ উৎপন্ন হবে। তাহলে বল যখন আমি বস্তুতে প্রয়োগ করছি তখন কিন্তু তার ত্বরণটা পরিবর্তন হচ্ছে, কিন্তু ভর কিন্তু সেখানে বাড়ছে না বা কমছে না বস্তুটা। তাহলে এখানে বস্তুর ভর এই মানটি ধ্রুবক ধরা হচ্ছে। আর পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে আমরা কি করব, অনেক সময় আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা গতিশীল রকেট, সেখান থেকে যখন একটা তীব্র গতিতে গ্যাস জ্বালানির দহনজনিত কারণে বেরিয়ে আসে, তখন কি হচ্ছে, রকেটের ভর কিন্তু পরিবর্তিত হতে থাকে। এবং একইভাবে কিন্তু রকেটের সেক্ষেত্রে ভর পরিবর্তিত হচ্ছে মানে সেখানে কিন্তু রকেটের ভরবেগও পরিবর্তিত হতে থাকে। তাহলে এখানে আমাকে কিন্তু রকেটের ওপর ক্রিয়াশীল ভর রকেটের ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান হবে। এই বল কিন্তু রকেটের গতির অভিমুখে ক্রিয়া করবে। অর্থাৎ আমি যখন কোনো বস্তুর ক্ষেত্রে আমি যখন পরিবর্তনশীল ভরের ধারণা কাজে লাগাবো, রড যখন পরিবর্তিত হবে তখন কিন্তু আমাকে ভরবেগের ধারণাটা কাজে লাগাতে হবে। মানে আমার ওই এইটা কাজে লাগাতে হবে যে বস্তুর ভরবেগ সমান সমান হচ্ছে ভর ইন্টু বেগ, এর থেকে আমরা কিন্তু তার গতির পরিমাপ করতে পারবো। ঠিক আছে, মানে গতিশীল রকেটের ক্ষেত্রে আমরা যখন ভর পরিবর্তন হবে তার মানে কি তার ভরবেগেরও কিন্তু পরিবর্তন হচ্ছে, যার জন্য রকেটের উপর ক্রিয়াশীল যে বল সেটা কি হচ্ছে, ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে কিন্তু তখন সমান হচ্ছে। এবং এই বলও কিন্তু আমাদের দেখা যাবে যে রকেটের গতির অভিমুখে ক্রিয়া করছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা ওই নিউটনের দ্বিতীয় গতিসূত্রের এই বিবৃতিটাকে কাজে লাগাবো। সেই জন্য আমরা ইন জেনারেল আমরা এই বিবৃতিটা পড়েছি, ভরবেগের ধারণা থেকে নিউটনের গতিসূত্রের বিবৃতি আমরা পড়েছি। ঠিক আছে, আর এমনিতে আমি যদি ভরবেগের ধারণা বাদ দিয়ে যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলতে চাই তাহলে কিন্তু সেখানে আমাকে ধ্রুবক ভরের ধারণাটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ ওই নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল হচ্ছে বস্তুতে উৎপন্ন ত্বরণের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ভরবেগ বাদ দিয়ে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি। ঠিক আছে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হলো, পরের দিন আমরা চলে যাব নিউটনের তৃতীয় গতিসূত্র।